গ্রামে যখন এই ধরনের কোন একজন পাবলিক ফিগার যায়, সেই ক্ষেত্রে তাদের মধ্যে যেই ক্রেজটা কাজ করে, সেই ক্ষেত্রে গ্রামের সকল মানুষ সবাই চলে আসে দেখতে। তো শোডাউনের যে বিষয়টা আর কি, তো গ্রামের ক্ষেত্রে ওই জিনিসটা যায়, কিন্তু ঢাকায় ওই জিনিসটা, ওই ক্রেজটা মানুষের মধ্যে কাজ করে না। তার মানে যে শতাধিক গাড়ি আমরা দেখেছি সেগুলি হলো গ্রামের মানুষরা দেখতে এসছে সাজে সালামকে, সেই গাড়িগুলি। আসলে তৃণমূল পর্যায়ে বা আমাদের গ্রামগঞ্জে মানুষের মধ্যে যেই রাজনৈতিক যে বিষয়টি, সেটা আসলে টোটালি ডিফারেন্ট ফ্রম আরবান মিডল ক্লাস এরিয়া। যেমন আপনি যদি ঢাকার কথা চিন্তা করেন, এখানে মানুষ একভাবে রাজনীতি করছে, বাট গ্রাম অঞ্চল পঞ্চগড় কিংবা আপনি আব্দুল হান্নান মাসুদের কথা বলতে পারেন, হুম। হাতিয়া, ওইসব এরিয়ায় রাজনীতিটা টোটালি ডিফারেন্ট। সেখানে হুম। আসলে মানুষ ওই রাজনীতি বলতে যেটা বুঝাচ্ছে যে অনেক বড় মিছিল নিয়ে শোডাউন করা, একজন এমপি আসলে বা এমপি ক্যান্ডিডেট বা সেখানকার পপুলার কোন একজন নেতা আসলে সবাই মিলে তাকে দেখতে আসা, এই বিষয়টা, এই ক্রেজটা কিন্তু গ্রামে গঞ্জে দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি ঢাকায় দেখেন, ঢাকায় যদি এখন হাসনাত আব্দুল্লাহ বা আরো বড় নেতাও আসে, তারপরেও কিন্তু এত মানুষ এসে সবাই মিলে সংবর্ধনা দেওয়ার বিষয়টা কিন্তু লক্ষ্য করা যায় না। তো সেই হুম। ক্ষেত্রে ঢাকার পলিটিক্স বা গ্রামের পলিটিক্স আমি মনে করি যে দুইটা দুই ভাবে দেখা উচিত। মানে কি, মানে গ্রামের পলিটিক্স বলতে আপনি কি মানে আমি যে প্রশ্নটা করেছি না, যে আমি এটাই বলতে চেয়েছি যে গ্রামে যখন এই ধরনের কোন একজন পাবলিক ফিগার যায়, সেই ক্ষেত্রে তাদের মধ্যে যেই ক্রেজটা কাজ করে, সেই ক্ষেত্রে গ্রামের সকল মানুষ সবাই চলে আসে দেখতে। তো শোডাউনের যে বিষয়টা আর কি, তো গ্রামের ক্ষেত্রে ওই জিনিসটা যায়, কিন্তু ঢাকায় ওই জিনিসটা, ওই ক্রেজটা মানুষের মধ্যে কাজ করে না। তার মানে যে শতাধিক গাড়ি আমরা দেখেছি সেগুলি হলো গ্রামের মানুষরা দেখতে এসছে সাজে সালামকে, সেই গাড়িগুলি। না, সেটা তো আমি বলতে পারবো না আসলে অর্থের উৎস কি, বা এতগুলো গাড়ি কোত্থেকে আসলো, বা সেটা কিভাবে সার্জিস আলম ব্যবস্থা করলেন, সেটা আমি বলতে পারবো না। সেটা আসলে সার্জিস আলমই বলতে পারবেন, বা ওনারাই বলতে পারবেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার কাছ থেকে আমি এই যে সেনা প্রধানের সাথে দেখা করার বিষয়টা একটু জানতে চাই। আসলে বর্তমানে আপনারা সহকারে যুক্ত কতটুকু রয়েছেন এনসিপির সাথে, আপনি একটু বলবেন দয়া করে। তবে যতটুকু শুনছি যে এনসিপির সাথে এনসিপির দুইজন লিডার যারা গেছিল ইয়েতে, সাজিদ সালাম এবং হাসনাত আব্দুল্লাহ, এ নিয়ে এখনো পর্যন্ত সংশয় রয়ে গেছে। লেটেস্ট কোনো ধরনের আহ তথ্য আপনার কাছে আছে কিনা যে কেন গিয়েছে, এবং সেনা প্রধানের বক্তব্যের ফলে এখন এনসিপি বা আপনাদের ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের অবস্থান কি শেষ পর্যন্ত? প্রথমে একটা জিনিস আসলে আহ, পরিষ্কার করা প্রয়োজন, সেটা হচ্ছে এনসিপি আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে সম্পর্ক, সেটি পরিষ্কার করা উচিত। আমরা দেখুন গতানুগতিক অন্যান্য দলগুলোর মতো কিন্তু বলে আসছি যে লেজুর ভিত্তি করব না, বা আমাদের ছাত্র সংগঠনটি কোনো দলের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হবে না। তো সেই ক্ষেত্রে এনসিপির কোনো বিষয় বা আমাদের বিষয়ে প্যারালালি, আমাদের আদর্শটা প্যারালালি চলতে পারে, যে আমাদের দুইটা দলের আদর্শিক জায়গা বা আদর্শিক অবস্থান একই রকম, কিন্তু আমাদের কার্যক্রম, আমাদের দলীয় কার্যক্রম এবং সাংগঠনিক কার্যক্রম সম্পূর্ণভাবে এনসিপি থেকে আলাদা। এবং আমাদের কার্যক্রমে যেরকম তাদের কোনো হস্তক্ষেপ নেই, তাদের কোনো বিষয়েও আমরা আহ, ততটা আমরা জানিও না, বা বাইরে থেকে যতটুকু আপনারা জানেন ততটুকুই আমরা জানি, হয়তো একটু বেশি জানি। কিন্তু আমাদের সাংগঠনিক কাজ দুইটাই আলাদা। আমরা একভাবে ফাংশন করি, এনসিপি অন্যভাবে ফাংশন করে, কিন্তু আদর্শিক জায়গা থেকে হয়তো জুলাইয়ের। এনসিপি ছাড়াও ওই এনসিপি হাসান আব্দুল্লাহ এবং সাজিস আলম দুজন তো আসলে এনসিপির লিডার হিসেবে আমরা দেখি না, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হিসেবে দেখি। আপনারাও বৈষম্য বিরোধী আন্দোলন নেতা হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন। সংগঠন দুই হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ওই পরিচয়টাতে আপনারা পরিচিত হতে বেশি এখনো স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই জায়গা থেকে বলছি যে এই দুজন নেতা খুবই গুরুত্বপূর্ণ। তারা আসলে কেন গিয়েছিল সেনাপ্রধানের সাথে দেখা করতে, এই প্রশ্ন এখন বিভিন্ন মহল থেকে করা হচ্ছে। আহ, দেখুন, যেহেতু যেহেতু আমাদের এখন এনসিপি আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেহেতু তৈরি হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের চলাচলটা আলাদা জায়গায়। তবুও বলবো যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, ওনারা আমাদের গণ অভ্যুত্থানের নেতা, আমাদের গণ অভ্যুত্থানের লিডার ছিলেন। এখনো তাদেরকে আমরা নেতা মানি। হুম। বাংলাদেশ সেনাবাহিনী হাসনাত আব্দুল্লাহর মতামত অনুযায়ী তাকে যেই রিফাইন্ড আওয়ামী লীগের যে বিষয়টা সেনাবাহিনীর তরফ থেকে দেওয়া হয়েছিল, পরবর্তীতে আপনি দেখেন যে যত দিক থেকে যতগুলো স্ট্যাটাস আসুক না কেন, যতগুলো মতামত আসুক না কেন, একটা দিক কিন্তু সবাই একটা পয়েন্টে এক, যে আওয়ামী লীগকে ফিরে আনার বা সফটলি আওয়ামী লীগকে দেখার জন্য বা
নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিন্তু যে বিষয়টি বলা হয়েছিল হাসনাত আব্দুল্লাহকে, এটা কিন্তু সত্য। তো সেই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহর পক্ষে বিপক্ষে যদি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, সেক্ষেত্রে অবশ্যই বলবো যে হাসনাত আব্দুল্লাহর পক্ষে বিপক্ষে বা অন্য কারো পক্ষ বিপক্ষে না বলে, যে সেনাবাহিনী যেহেতু রাষ্ট্রীয় একটি ফোর্স, সেক্ষেত্রে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা। তো দেশের ইন্টারনাল পলিটিক্সে হস্তক্ষেপ এটা কারোই কাম্য নয়। তাই এই বিষয়টি আসলে সেনাবাহিনী হোক, সেনাপ্রধান হোক, বা অন্য যেই হোক, যেহেতু এখন পর্যন্ত আহ হাসনাত আব্দুল্লাহ আহ, বলেছে, তিনি কিন্তু তো কারো নাম উচ্চারণ মাহফুজ করেননি। আব্দুল্লাহ সার্জিস নিজেরাই তো দেখা করতে গেছে সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনী তো নিজ থেকে বা সেনাপ্রধান তো নিজ থেকে এসে কোনো জায়গায় হস্তক্ষেপ করেনি, ব্যাপারটা তো এরকম ছিল। দেখুন, এখানে নিজ থেকে দেখা করতে যাওয়াটা বড় ইস্যু না, বা ডেকে নিয়ে যাওয়াটাও ইস্যু না। ইস্যু হচ্ছে সেখানে যাওয়ার পরে কি কথা হয়েছে। তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী তাদেরকে ডেকেছে নাকি তারা সেখানে যাওয়ার সেনাবাহিনীর। পর এই নির্বাচন নিয়ে বা আওয়ামী লীগ আসবে কি আসবে না এ নিয়ে তারা দুইজন কেন কথা বলবে বলে মনে করেন? তাদের দুইজনের কি ওই এখতিয়ার আছে কিনা যে এত বড় দুটি বড় ইস্যু নিয়ে আলাপ করবার, তাও একটা চূড়ান্ত পর্যায়ে যেখানে আমাদের সেনা প্রধান খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন এই মুহূর্তে, সেখানে কি এই দুজনের ওই রকম অ্যাক্সেস আছে কিনা বা ওই রকম অথরিটি আছে কিনা যে সেনা প্রধানের সাথে এসব নিয়ে আলাপ করবার? আহ, এখানে দুই ধরনের বিষয় হতে পারে। প্রথমত, যদি এনসিপি কে ডাকা হতো, সেই ক্ষেত্রে হয়তো এনসিপির আহ্বায়ক, সদস্য সচিব, আহ, তারা হয়তো যে কাউকে পাঠাতে পারতো। কিন্তু এখানে যদি এনসিপি কে আলাদা করে না ডেকে ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলমকে ডাকা হয়, সেই ক্ষেত্রে বলবো যে তাদেরকে হয়তো আন্দোলনের ফেস হিসাবে, বা তো যেহেতু তারা আমাদের এই আন্দোলনে হাতে গোনা 4টা ফেসের, যদি আমরা হাতে গুনি, এর ভিতর দুইজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। তো সেই বুঝছো? ক্ষেত্রে তাদের মতামতের নেওয়ার জন্য ডাকা হতে পারে। কিন্তু স্পেসিফিক কোন প্রোটোকলে তাদেরকে ডাকা হয়েছে সেটা আসলে আমার মানে আমি বলতে পারবো না। জি। শেষ প্রশ্ন করি এই পর্যায়ে, এটা হলো যে আওয়ামী লীগের ফেরার বিষয়ে আর শেখ হাসিনার ফেরার বিষয়ে আপনারা বিশেষ করে আপনার সংগঠন এবং আপনি কোন অবস্থানে রয়েছেন? এনসিপি স্পষ্টভাবে বলে দিয়েছে তাদের বিচারের আগে কোনোভাবেই নির্বাচনও হবে না এবং তাদেরকেও পুনর্বাসন করতে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। এই ক্ষেত্রে আপনার অবস্থান কি, বা এই অবস্থানটা কিভাবে দেখেন এনসিপির? আহ, দেখুন, এটা আমরা বর্তমানে আলাদা করে সাংগঠনিক ভাবে বলার কিছুই নেই। আমরা 5ই আগস্টের পর থেকে একটি জিনিসই বলে আসছি যে বাংলাদেশের মাটিতে যতদিন পর্যন্ত না এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের বিচার হবে, অর্থাৎ খুনিদের বিচার হবে, হুম। যারা তাদেরকে নিহত করেছে, সেই দল, যেই দল আসলে গণহত্যার আহ, অংশগ্রহণ করেছে, সেই দলের বিচার না হবে ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে যে জুলাই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের যেই লক্ষ্য ছিল, সেই হুম। লক্ষ্যের একটাই ছিল যে জুলাই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সেটার প্রতিফলন করা। তো সংস্কারের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা হচ্ছে খুনিদের বিচার এবং এই খুনি বাহিনীর বিচার, দলের বিচার, যে এই দলটি খুন করেছে। তো সেই পরিস্থিতিতে, সেই প্রেক্ষাপটে আমরা এখনো সেই জায়গাতেই আছি যে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যদি সংস্কার এবং এই খুনি বাহিনীর, আওয়ামী লীগের যদি বিচার না হয়, সেক্ষেত্রে আমরা তো কোনোভাবেই বলতে পারি না যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজটা করেছে, বা যাদের যেই কারণে তাদের জন্য তাদেরকে এনে বসানো হয়েছে বা এই সরকারকে গঠন করা হয়েছে। কিন্তু এই বিচারের সাথে কেন আপনারা নির্বাচনকে মেলাচ্ছেন? এবং নির্বাচনটা তো নির্বাচন গদিতে চলবে, তাদের বিচার, তাদের ফিরে আসা না আসা, তাদেরকে পুনর্বাসন করা না করার সাথে নির্বাচনটা নিজের গতিতে চলার সাথে কেন মেলানো হচ্ছে? এটার কারণটা অনেকটাই বিএনপি না, বলতে না, চাচ্ছে এখানে যে এখানে নির্বাচনটা পিছানোর জন্য একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলো করা হচ্ছে কিনা। দেখুন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু নিজেই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের পরে, হয়তো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, এবং যদি কিছুটা সংস্কার এবং পরিপূর্ণ সংস্কারের জন্য হয়তো আরো কিছুটা সময় লাগতে পারে, সেক্ষেত্রে জুনের পরবর্তী একটা টাইম লাইনের কথা তিনি উল্লেখ করেছেন। তো সেই ক্ষেত্রে হুম। আমি মনে করি না যে নির্বাচন বা বিচার এই দুটা কনফ্লিক্টিং কোনো বিষয়। আহ, হুম। বিচারের কার্যক্রম যদি আমরা ভিজুয়াল কিছু দেখতে পারি, ভিজুয়াল একটা বিচার কার্যক্রমের ভিজুয়াল যে বিষয়টা, অর্থাৎ জনগণের সামনে বিচারটা আসা, তো হুম। সেই জিনিসটারই আমরা অপেক্ষা করছি। আমরা বিচার এবং নির্বাচনকে এক করে দেখতে যাচ্ছি না। আর যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ, আমাদের কাজ না নির্বাচনের, আমরা তো নির্বাচন করতেছি না, বা আমরা তো ছাত্র সংগঠন, তো আমরা ওই বিষয়টা না, আমরা আসলে বিচারের দিকে ফোকাস করছি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ।